আমি কে এম রকিবুল ইসলাম রিপনের কাছে আসব, তার বক্তব্য শুনবো। তার কারণ তারা উল্টো পক্ষের বক্তব্যটা বলেন, অর্থাৎ তারা শেখ হাসিনার সময়কার বাংলাদেশ কতটা খারাপ ছিল, কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে এবং তার ফলে বাংলাদেশে এই পরিবর্তন এসেছে বা আনতে বাধ্য হয়েছেন, তারা এই দাবিটা তারা করে থাকেন। আমি তার কথাও শুনবো, কিন্তু তার আগে কে এম রকিবুল ইসলাম রিপন, আমি একটা চিঠি দেখাচ্ছি যেটা আপনাদেরই ক্রোয়েশিয়াস্থিত দূতাবাসের দেওয়া। সেই চিঠি ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের কাছে এসছে। আমি সেই চিঠিটার আমি নির্ধারিত অংশটুকু শুধু পড়ছি, আপনি চিঠিটা দেখে নিতে পারেন। এটা এম্বাসি অফ বাংলাদেশ, এটা ক্রোয়েশিয়া থেকে পাঠানো টু দ্য নেদারল্যান্ডস, অর্থাৎ নেদারল্যান্ডসে পাঠানো হয়েছে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে পাঠানো হয়েছে, হেগ থেকে পাঠানো হয়েছে। বলা হচ্ছে চিঠির সাবজেক্ট, ক্রোয়েশিয়া উইল স্টপ ইস্যুইং ওয়ার্ক পারমিট টু বাংলাদেশি ওয়ার্কার্স ফর ভায়োলেটিং টার্মস অফ এগ্রিমেন্ট। কেন? 12,400 শ্রমিককে 2024 সালে ওয়ার্ক পারমিট বা ভিসা দিয়েছিল ক্রোয়েশিয়া, 12,400 শ্রমিককে। এর মধ্যে 8,000 শ্রমিককে কোনোদিন ক্রোয়েশিয়া দেখাই যায়নি, তারা জানেনি ক্রোয়েশিয়া। বাকি যে 4,400 শ্রমিক গিয়েছিলেন তার অর্ধেক মানে 2,200 এখন ক্রোয়েশিয়া কাজ করেন। বাকিরা একটি সেনজেন ভিসা হয়, অর্থাৎ 35টি দেশে একসঙ্গে ঢোকার পারমিট পাওয়া যায় একটি ভিসা থাকলে, একটি দেশের ভিসা থাকলে। সেই ভিসা নিয়ে ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের উপর তরফ থেকে ভয়ঙ্কর চাপ ক্রোয়েশিয়ার উপর এবং এই অন্যান্য দেশে ছড়িয়ে যাওয়া দেশগুলো, মানে বাংলাদেশি শ্রমিকরা যেসব দেশে ছড়িয়ে গেছেন সেই দেশগুলোর উপরে রয়েছে যে ইমিডিয়েটলি এই ওয়ার্ক পারমিট ইস্যু করা বন্ধ করতে হবে। তার কারণ বাংলাদেশি ন্যাশনাল না, বাংলাদেশি শ্রমিকরা তারা কথা রাখছেন না। ভারতে যে বাংলাদেশি দূতাবাস, সেখান থেকে সরাসরি আবেদন জানানো হয়েছে যে এক্ষুনি যদি এই বিষয়ে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে যথেষ্ট নাম খারাপ হবে বাংলাদেশের এবং ইউরোপের বাকি দেশগুলোর দরজাও বন্ধ হবে, ক্রোয়েশিয়ার দরজা তো বন্ধ হবেই। নেদারল্যান্ডস থেকে এবং হেগ থেকে চিঠি লেখা হচ্ছে। আমি এইখান থেকে জিজ্ঞাসা করব কে এম রকিবুল ইসলাম রিপন, যে একটি দেশের থেকে শ্রমিকরা অন্য দেশে কাজ করতে যেতেই পারেন, আমাদের দেশ থেকেও বিশ্বের অন্য দেশে যান, সেখানে কেউ যদি অবৈধ কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েন রাষ্ট্রকে দায়িত্ব নিতে হয়। কিন্তু অবস্থাটা এমন কেন, যেখানে আপনাদের এই চিঠির মধ্যেই উল্লেখ রয়েছে, আপনি দেখলে যে ক্রোয়েশিয়া যে টাকা পয়সা দেয়, যে মজুরি দেয় ইত্যাদি, এবং সেখানে যা জীবন ধারণের স্ট্যান্ডার্ড সেটা ইউরোপের অন্য দেশের থেকে খারাপ নয়, বরং ভালোই কিছু কিছু দেশের থেকে। তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে, অর্থাৎ কোথাও একটা গোটা দেশ জুড়ে যারা দেশে থাকছেন বা দেশ থেকে একবার বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের কোথাও কোনো সিস্টেমের প্রতি আস্থা থাকছে না, তারা কোনো কথা রাখছেন না। কে এম রকিবুল ইসলাম রিপন, আপনার দেশের জন্য চিন্তা হচ্ছে কি না, যে দেশকে ভালো করবার জন্য আপনাদের সোকল্ড আপনারা বলেন যে এই বিপ্লব, এই দ্বিতীয় স্বাধীনতা আপনারা এনেছেন, সে দেশকে আপনারা এভাবে চেয়েছিলেন? রকিবুল ইসলাম রিপন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমি যেটি আপনাকে বলতে চাচ্ছি যে আমি যখন আপনার প্রশ্নের উত্তর বা কথা বলবো তখন আমাকে থামানো যাবে না। আমরা দেখেছি গত কয়েকটি টক শোতে এই রিপাবলিক বাংলায় ময়ূর থেকে শুরু করে, অনির্বাণ থেকে শুরু করে, স্বর্ণালী থেকে শুরু করে আমি অনেকের সঙ্গে ছিলাম। যখন আমরা বাংলাদেশ নিয়ে ভাবি, বাংলাদেশের পক্ষে কথা বলি, যখন আপনাদের বিপক্ষে যায় তখন আপনারা উল্টো দিকে যাওয়ার চেষ্টা করেন, আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আপনার কাছে প্রশ্ন সর্বপ্রথম যে বাংলাদেশ নিয়ে আপনাদের এত চুলকানি কেন? বাংলাদেশের একটি প্রবাদ আছে, যাদের গায়ে চুলকানি হয় তাদেরকে নিমের পাতা এবং হলুদ বেটে তাদের শরীরে দিতে হয়। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যারা উপস্থিত আছেন বাংলাদেশ নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করছেন। আমরা যদি বলার চেষ্টা করি যে আমেরিকাতে সাম্প্রতিক সময় ট্রাম্প নির্বাচনের যে জেতার পরে ভারতের যারা ওখানে অবৈধভাবে আছেন তাদেরকে তারা কি বলেছেন সেটা কিন্তু আপনি বলবেন না। আমরা যদি বলার চেষ্টা করি যে ভারতে যেই ধরনের মুসলমানদের নির্যাতন করা হচ্ছে সেই কথাটা কিন্তু আপনারা বলবেন না। আপনারা সবসময়ের জন্যই বাংলাদেশ নিয়ে আপনাদের একটা অ্যালার্জি এবং চুলকানি থাকে। বাংলাদেশ কিভাবে চলবে না চলবে এটা বাংলাদেশ ম্যাটার করে, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের যারা সরকার আছে তারা সিদ্ধান্ত নেবে। আপনারা গত 17 বছরের যে খুনি, যে গুমের রানী, যে আয়নার ঘরের রানী, তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আপনাদের অর্থায়নে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অপরাজনীতি এবং অরাজকতা করার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা যারা টক শোতে আপনাদের এখানে
এখানে আছি বিধায় আপনাদের এই চ্যানেল মানুষ দেখে, তা না হলে আপনাদের এই চ্যানেলে টকশো কেউ দেখতো না। কাজেই বাংলাদেশ নিয়ে আপনারা এত মাথা ব্যথা খায়, এটা বাংলাদেশের মানুষ প্রশ্ন। গতকালকে আমি ময়ূকের সঙ্গে ছিলাম, ময়ূকের যে আচরণ ছিল একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমি বলছি যে আমাদের সঙ্গে যে ধরনের খারাপ বিহেভ এবং উস্কানিদের কথা বলে, এটা দুঃখজনক। বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরে আঘাত লেগেছে। আমরা বলতে চাই যে গতকালকে টবি ক্যামেরম্যান তিনি বলেছেন যে ন্যায় বিচারের স্বার্থে ভারতের উচিত হবে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত দেওয়া। কিন্তু কেন একটা গণহত্যাকারী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়ে তার অডিও ভিডিও বাংলাদেশে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠিয়ে আপনারা এই অপতন করছেন? এবং আপনারা যারা কিছু হলুদ মিডিয়া আছেন যারা বাংলাদেশ নিয়ে সব সময় অপপ্রচারে ওঠেন, এই প্রশ্নগুলো বাংলাদেশের মানুষ এখন জানতে চায়। আপনারা একজন রাজনীতিবিদকে নিয়ে অপমান অপদস্থ তুমি তামারি করে কথা বলবেন, এটা কখনো হতে পারে না। আমরা রাজনীতি কিন্তু নতুন করি না, আমরা 20 বছর ধরে এই শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে লড়াই করেছি। আমার দেশ কিভাবে চলবে সেটা আমাদের দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আমার দেশ কিভাবে চলবে আমার জনগণ এবং আমার সরকার সিদ্ধান্ত নেবে। আপনি কে? আপনার কাছে আমরা বলবো কেন? আপনি কে? বাংলাদেশের কে? আপনি একটা দেশের রিপাবলিক যে টেলিভিশন, সেখানে আপনি একজন উপস্থাপক, কিন্তু আপনারা এমন ভাবে বাংলাদেশের মানুষকে এখানে অন্তর্ভুক্ত করে তাদেরকে অপমান অপদস্থ করেন, অর্থাৎ এটাই বোঝা যায় যে আপনারা সবসময়ের জন্য খুনিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন। এই শেখ হাসিনা 78 বছরের যুবতীকে মোদির প্রেমের টানে মোদির কোলে বসে বাংলাদেশ নিয়ে অপকর্ম করছে। আপনাদের যদি বুকে সাহস থাকে তাহলে শেখ হাসিনাকে পাঠান, আমরা মোকাবেলা করব। আমরা গত 17 বছরে হাজার হাজার মামলা ফেস করেছি, গুম হয়েছি, খুন হয়েছি, আমরা রাজনৈতিক ভাবে এখানে মোকাবেলা করেছি। কিন্তু আপনারা যারা লালন এবং পালন করেন যে শেখ হাসিনাকে, তার সৎ সাহস নেই যে বাংলাদেশের থেকে রাজনীতি মোকাবেলা করা। আপনাকে যে কথাটি বলতে চাই, আজকে আপনাদের মতো মিডিয়ার ব্যক্তিরা এবং ভারতের যারা শাসক দল আছেন তারা বাংলাদেশ নিয়ে চিন্তিত কেন জানেন? আপনাদের চোখ রাঙানো, আপনাদের শাসন এবং শোষণ বাংলাদেশের মানুষ মেনে নেয় না। আপনাদের শোষণ শাসন এবং চোখ রাঙানোকে 5ই আগস্টে আমরা লাথি মেরে তাড়িয়ে দিয়েছি আপনাদের প্রেমিক শেখ হাসিনাকে, যার কারণে আপনাদের রকিবুল ইসলাম রিপন, এবার কেএম রকিবুল ইসলাম রিপনের ভয়েসটা ডাউন করতে বলছি। কেএম রকিবুল ইসলাম রিপন, আপনার দেশের ঘড়ি নিশ্চয়ই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী চলে, দেখে নেবেন, সময়ের পার্থক্য হওয়ার কথা নয়, সময়টা আলাদা, আধ ঘন্টার এদিক ওদিক আছে, টানা 5 মিনিট আপনি কথা বলেছেন। আমি আপনার 5 মিনিটের কথা শুনে যা বুঝতে পারলাম, নাজমা কওসার আমাকে ক্ষমা করবেন, আমি যথাসম্ভব ভদ্র ভাষায় ওনার কথার উত্তর দেওয়ার চেষ্টা করছি, কিন্তু নাজমা কওসার বা নিঝুম মজুমদার বা সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আমি যেটা বুঝতে পারলাম 20 বছর ধরে রকিবুল ইসলাম রিপনরা বিরোধী রাজনীতি করতে করতে যে শব্দটা সব থেকে বেশি শুনতে পেরেছেন বা শিখতে পেরেছেন সেটা হচ্ছে চুলকানি। আর কেএম রকিবুল ইসলাম রিপন, আপনার রাজনীতির শেষ ফল কি হবে আমি জানি না, কিন্তু শেখ হাসিনাকে 78 বছরের যুবতী বা নরেন্দ্র মোদীর সঙ্গে তার ইত্যাদি সম্পর্ক বলে আপনি যে অত্যন্ত কুৎসিত মন্তব্যগুলো করেছেন, সেটা যদি আপনার রাজনীতির পরিচায়ক হয় তাহলে নিশ্চিতভাবে আমার ধারণা পরবর্তী সময়ে কোনোদিন যদি আপনাদের দেশের এই সোকল্ড দ্বিতীয় স্বাধীনতার সম্পূর্ণ তদন্ত হয়, তাহলে ওই শেখ হাসিনার বাড়িতে ঢুকে যারা অন্তর্বাস চুরি করেছিল তার মধ্যে বোধহয় আপনাকেও দেখা যাবে। আপনার যে ভয়ঙ্কর রুচির নমুনা পেলাম একজন রাজনীতিক হিসেবে, যিনি নিজের দেশের জাতীয় মুক্তি সংগ্রামের নায়কের মেয়েকে, রাজনৈতিক বিভেদ হাজারটা থাকতে পারে কিন্তু তিনি তাকে সম্মান করতে পারেন না, একজন মহিলাকে সম্মান করতে পারেন না। আমার ধারণা মানে আমার দৃঢ় বিশ্বাস, এখনো পর্যন্ত বায়োলজিক্যালি অন্য কিছু হওয়া সম্ভব হয়নি। আপনি কোনো মাতৃগর্ভ থেকেই জন্মেছেন, মাতৃজাতির প্রতি, মায়েদের প্রতি আপনার যে সম্মানের নমুনা দেখলাম, এটা নিশ্চিতভাবে সারা বাংলাদেশের ছবি নয়। আপনি সাধারণভাবে বাংলাদেশের যে ভদ্র বা সভ্য মানুষজন তার মধ্যে পড়েন না। আপনার কালচারের মধ্যে কিছু ইতরামি ঢুকে গিয়েছে। এনিওয়েজ, আপনি আপনার ইতরামি সহ রাজনীতি করুন, কিন্তু আপনার কাছে করা আমি একটা প্রশ্নের উত্তর পাইনি। আর ভালো কথা, বাংলাদেশ নিয়ে কি এটা বলছিলেন, চুলকানি ইত্যাদি, চুলকানি নেই, তবে হ্যাঁ নিশ্চিতভাবে আমার পাশের দেশে সন্ত্রাসবাদীদের আখড়া হবে আর আমি বসে বসে দেখবো, এটা তো হয় না, এটা পৃথিবীর কোনো দেশে মানা হয় না। তো আপনার দেশ সম্পর্কে যেভাবে
পৃথিবীর অন্যান্য দেশের সংবাদ মাধ্যম প্রতিবেদন পেশ করে এবং আপনারা হেসে হেসে সেখানে বাইট টাইট দিয়ে থাকেন আমেরিকান, ব্রিটিশ, ফ্রেঞ্চ, জার্মান সংবাদ মাধ্যমকে, ঠিক সেভাবে রিপাবলিক বাংলাও কাজ করে যাবে এবং প্রতিবেদন পেশ করবে। আপাতত আপনাকে করা একটা প্রশ্নের উত্তর পাইনি। আর যে স্বাধীন দেশ নিয়ে, যে দেশকে স্বাধীন করে কি ভারতকে লাথি টাথি মেরে আপনারা তাড়িয়ে দিয়েছেন, তারপরে আপনাদের স্বাধীনতার নমুনা আমি আপনাদেরকে দেখাই। বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশে কবে নির্বাচন হবে, অন্তর্বর্তী সরকার সংস্কার করে নির্বাচন করবে কিনা, কিন্তু বাংলাদেশের সোকল্ড নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।